শুভ বিকাল সবাইকে। আজকে আমাদের প্রোডাকশন প্ল্যানিং এন্ড কন্ট্রোল লেকচার 9 পার্সিং অথবা পার্সেস যেটাই বলি না কেন, এই লেকচারটিতে সবাইকে স্বাগতম। আচ্ছা, নরমালি পার্সিং অথবা পার্সেস যেটাই বলি, আমরা কেনা বলতে যেটা বোঝায় যে কোনো কিছু, আমরা অর্থনীতির ভাষায় যদি বলি যে কোনো একটা বস্তুর উপযোগিতা মেনে সেটাকে নিয়ে, সেটার উপযোগিতা নিয়ে ব্যবহার করে তারপর সেটাকে, তো ইন্ডাস্ট্রি সেটা ব্যক্তিগত জীবন থেকে শুরু হোক না কেন, তো ইন্ডাস্ট্রিতে সাধারণত আমরা র মেটেরিয়াল পারচেস করি। র মেটেরিয়াল পারচেস করার পর সেখান থেকে কিন্তু আমরা প্রোডাক্ট উৎপন্ন করি। তো এই পারচেসের উপরে কিন্তু ইন্ডাস্ট্রির অনেক কিছু নির্ভর করে। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করা হবে, বিশেষ করে যদি পারচেসটা সঠিক সময়ে হয়, সঠিক সময় সঠিক প্রাইসে, তাহলে কিন্তু ফ্যাক্টরির অনেক কিছুই বেঁচে যায়। হুম? এবং সেই সাথে ইনভেন্টরি যে কস্টটা, যে খামাখা অনেক দিন থেকে নিয়ে এসে একটা জিনিস গোডাউনে ফেলে রেখে তারপর সেগুলো দিয়ে কাজ করা, এগুলোও কিন্তু এড়ানো যায়। ওকে, চলো শুরু করি আমরা। পার্সিং কি অথবা পার্সেস কি? বলা হচ্ছে যে নরমালি, একটু আমরা চিন্তা করব, নরমালি দেখবো খুব স্বাভাবিকভাবে যে পার্সিং ইজ দ্য অ্যাক্টিভিটি, ডেফিনেটলি ইজ অ্যান অ্যাক্টিভিটি রেসপন্সিবল ফর কিসের জন্য? গেটিং দ্য রাইট ম্যাটেরিয়াল টু দ্য রাইট প্লেস এট রাইট টাইম ইন রাইট কোয়ান্টিটি এট রাইট প্লেস। প্লেস দুইবার হয়ে গেছে, যাই হোক। বলা হচ্ছে যে এটা এক প্রকার অ্যাক্টিভিটি অর রেসপন্সিবিলিটি বা ফর গেটিং দ্য রাইট ম্যাটেরিয়াল টু দ্য রাইট প্লেস এট রাইট টাইম এট রাইট কোয়ান্টিটি। মনে করো আমি একটা ব্রসের শেড তৈরি করব বা ব্রসের সিঙ্গেল জার্সি ফেব্রিক তৈরি করব, তাহলে ব্রশ সুতা আমার কিনতে কতদিন লাগে, কিরকম করে পাওয়া যায়, কত প্রাইস, আমার ফ্যাক্টরিতে কবে নিটিং হবে, এই সবকিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই ব্রশ সুতাটা কেনা দরকার হয় বা ব্রশ সুতাটা আমরা কিনি। এরকমটা তো নয় যে হাজার হাজার টন টন এনে রেখে দিলাম। সো পার্সিংটা হচ্ছে সেই ধরনের অ্যাক্টিভিটি যেটা সঠিক ম্যাটেরিয়াল, অর্থাৎ দেখো আমরা যখন কটন কিনি, কোনোটার স্ট্যাপল লেন্থ বেশি, কোনোটার কম। স্ট্যাপল লেন্থ বেশি হলেই সাধারণত কোয়ালিটি ভালো হয়। তো কোন জায়গায় কোন ম্যাটেরিয়ালটা লাগবে, কোন সময় লাগবে এবং কত কোয়ান্টিটি রাখবে এবং রাইট প্রাইসে যে কেনাটা, সেটাই আসলে আমরা পার্সিং বলবো। ওকে, তো বলা হচ্ছে যে পার্সিং ইজ এ সাব প্রসেস অফ প্রকিউরমেন্ট। প্রকিউরমেন্ট বলতে পুরো বিষয়টাকেই বোঝাচ্ছে, সোর্সিং থেকে শুরু করে একবারে প্রোডাক্ট উৎপাদন পর্যন্ত সবটাকেই প্রকিউরমেন্ট বোঝাচ্ছে। কিন্তু পার্সিং বলতে শুধুমাত্র র ম্যাটেরিয়ালটা কেনা বা হ্যান্ডলিং করা, এটুকুই বোঝাচ্ছে। And focus on the transitional phase associated with buying products and services. বাইক প্রোডাক্ট এন্ড সার্ভিসের সাথে রিলেটেড দ্য অ্যাক্টিভিটিস গুলোই সাধারণত পার্সিং নামে পরিচিত। অ্যাক্টিভিটিস ইনভলভ উইথিন দ্য পার্সিং প্রসেস ইনক্লুড ক্রিয়েটিং পার্সেস অর্ডারস। আমরা সাধারণত কোনো একটা বায়ার যেমন আমাদের কাছ থেকে নেয়, তারা কি আমাদেরকে একটা অর্ডার শিট দেয়, অর্ডারিং প্রোডাক্টস অর সার্ভিস যেটা বললাম, এন্ড রিসিভিং প্রোডাক্টস, তারপর প্রোডাক্ট রিসিভ করে, অ্যারেঞ্জিং পেমেন্ট, আমাদেরকে পেমেন্ট করে। আমরা যদি নর্মালে বাজারে কিনতে যাই তাহলে কি আমাদের প্রথমে থিঙ্ক করতে হবে যে আমরা কি কিনবো। থিঙ্ক করার পর মানে সেটা পারচেস অর্ডার বা অর্ডার প্লেস করা, তারপর আমরা সেই প্রোডাক্টটা নিব, সেই প্রোডাক্টটা যাচাই বাছাই করে নেই, তারপর সেটার জন্য পেমেন্ট করি। এর বাইরে তো কোনো কিছু নয়। বলা হচ্ছে দ্য কি ফোকাস অন পার্সিং ইজ বিং এবল টু অ্যাচিভ শর্ট টার্ম গোল ইনক্লুড কোয়ান্টিটি, কস্ট এন্ড টাইমিং। এখানে তিনটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে quantity, cost and timing also include quality. These are the factors related with parsing. Okay, তাহলে আমরা আশা করি নরমালি সাধারণভাবে যে পার্সিং বলতে যেটা বুঝে সেটা আমরা বুঝতে পেরেছি। নাও প্রকিউরমেন্ট ভার্সেস পার্সিং, যে কথাটা বললাম যে প্রকিউরমেন্ট একটা বড় টার্ম, সেখানে পার্সিং একটা ছোট টার্ম। আচ্ছা, despite procurement and parsing taxes interchanging, they are separated function in their own right. A brief review আমরা যদি দেখি, আবারও আমি বলি, প্রকিউরমেন্ট বলতে বোঝাচ্ছে ফুল প্রসেস, যে ফেব্রিক সোর্সিং, মনে করো একটা টি শার্ট তৈরি করব, এই টি শার্টের জন্য আমি কি করছি, বায়ার খুঁজতেছি, ফেব্রিক সোর্সিং করছি, থেকে শুরু করে কমপ্লিট পর্যন্ত পুরো বিষয়টাকে আমি প্রকিউরমেন্ট বলছি।
ঠিক আছে? তো সেখানে মনে করো তোমাকে বায়ার একটা অর্ডার দিয়েছে, তুমি একটা টি-শার্ট বানাবা। তো সেই ব্রসের সুতাই তুমি খুঁজতেছো, খুঁজে কার কাছে কত দাম সেটা কিনে নিয়ে আসতেছো। এই যে সোর্সিং করতেছো এবং এর সাথে আনুষঙ্গিক যে কাজগুলি সেগুলো সবগুলোই হচ্ছে প্রকিউরমেন্ট। তার ভিতরে কিন্তু পার্সিং ও পড়ে, পার্সেস ও পড়ে। সো আইডেন্টিফাই দ্য নিডস এন্ড রিকোয়ারমেন্টস, সোর্স এন্ড ইভালুয়েট লোকাল এন্ড ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল সাপ্লায়ারকে খোঁজে, negotiate terms, condition and contracts, build and manage supplier relationship, পারফর্ম কস্ট সেভিং এন্ড প্রফিট মার্জিন অ্যানালাইসিস। অন্যদিকে আমরা যদি পার্সিং এর কথা বলি, রিসিভ পার্সেস রিকুইজিশন এন্ড ইভালুয়েট কোডস ফ্রম দ্য সাপ্লায়ার, কি দিছে সাপ্লায়ার, রেইস এন্ড প্রসেস পার্সেস অর্ডার, রিসিভ গুডস সার্ভিসেস, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট করবে, কোথায় রাখবে, কিভাবে রাখবে, প্রসেস এন্ড অর্গানাইজ পেমেন্ট উইথ দ্য সাপ্লায়ার। তারা কি গুডস রিসিভ করবে, রাখবে, ইভালুয়েট করবে ঠিকঠাক মতো দিছে কিনা, এবং ওয়্যার হাউসে স্টোর করে টাকা পয়সা পেমেন্ট করে দিবে। দিস ইজ পার্সিং বা পার্সেস ছোট। আর ইস প্রকিউরমেন্ট সবগুলো বিষয়ের সাথে জড়িত, বাকি যে বিষয়গুলো সেগুলোকে বোঝাচ্ছে। ওকে, কেন কেনাটা জরুরি আমাদের, বা উদ্দেশ্যটা কি কেনার? অবশ্যই উদ্দেশ্য আছে। যদি আমরা প্রোডাক্ট উৎপাদন করতে চাই তাহলে আমাদের পার্সিং তো করতেই হবে। তো সিস্টেমেটিক, এখানে পার্সিং বলতে যেটা বোঝাচ্ছে যে সিস্টেমেটিক পার্সিং বলা হচ্ছে দ্য অবজেক্টিভস অফ পার্সিং ডিপার্টমেন্ট, বা পার্সিং এর উদ্দেশ্যগুলি যদি আমরা একটু দেখার চেষ্টা করি, সেগুলো দ্বারাই যেমন মেইনটেইন দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই টু সাপোর্ট দ্য ম্যানুফ্যাকচারিং শিডিউল, টু মেইনটেইন দ্য কন্টিনিউটি অফ সাপ্লাই সাপোর্ট দ্য ম্যানুফ্যাকচারিং শিডিউল। তো মনে করো তোমার সুতা নাই, তাহলে তো আর তোমার নিটিং হচ্ছে না। তো বলা হচ্ছে যে এই যে কন্টিনিউটি, একটা মেশিন চলছে, এই মেশিনের বা প্রোডাকশনের যে কন্টিনিউটি, এই কন্টিনিউটিটা বজায় রাখার জন্য অবশ্যই আমাদের র মেটেরিয়াল লাগবে। আর র মেটেরিয়াল হলে আমাদেরকে কিনতে হবে। তোমরা সরকারি কাজের ক্ষেত্রে দেখেছো যে একটা বিল্ডিং উঠাবে, তাহলে এই বিল্ডিংটার উপর কি অনেকগুলো ইয়ে পড়ে, টেন্ডার পড়ে। তো টেন্ডার বিভিন্ন প্রকার ভেন্ডর এসে সেই টেন্ডার গুলো সাবমিট করে, তারপর সেখান থেকে একজন কাজ পায়। তো আমি যখন বাজারে কোনো কিছু কিনবো তারপরেও কিন্তু আমি মনে হয় অ্যানালাইসিস করে কিনি। তো টু মেইনটেইন দ্য কন্টিনিউটি টু সাপ্লাই সাপোর্ট ম্যানুফ্যাকচারিং শিডিউল, আমাদের যে শিডিউল রয়েছে সেই শিডিউল অনুযায়ী সাপ্লাই ডেলিভারি দেওয়ার জন্য অবশ্যই আমাদের পারচেস করতে হবে। টু মিনিমাইজ দ্য ইনভেস্টমেন্ট ইন ম্যাটেরিয়াল ইনভেন্টরি কনসিস্ট উইথ সেফটি এন্ড ইকোনমিক অ্যাডভান্টেজেস। মিনিমাইজ দ্য ইনভেস্ট ইন ম্যাটেরিয়াল ইনভেন্টরি, মনে করো তোমার 2 সপ্তাহ পর তুমি ফেব্রিকটা ডেলিভারি দিবা, তুমি 2 সপ্তাহ আগেই সুতা কিনে বসায় রাখছো, তো এখানে কিন্তু তোমার ইনভেস্টমেন্টটা চলে গেল। বলা হচ্ছে এটার প্রভাবটা খুব ভালোভাবে বোঝা যায় যখন মনে করো তোমার একটা ছোট দোকান, তোমার ছোট দোকান মনে করো তুমি ইয়ে বিক্রি করো, মনে করো তুমি না, একজন দোকানদার ধরে নেই যে কি বিক্রি করে, যেমন রমজান আসতেছে এখন, সে হচ্ছে বেগুনি বিক্রি করে। তো বেগুনি বিক্রি করলে তার পুঁজি কত, তার পুঁজি ধরে নেই আমরা 1000 টাকা বা 1500 টাকা বা 2000 টাকা। এখন তেলের দাম হঠাৎ করে বেড়ে গেছে, তা বা বেড়ে যাবে এই চিন্তা করে সে মনে করো 2000 টাকা তার পুঁজি, 1500 টাকার তেল কিনে বসে আছে। তাহলে তো তার হবে না। বাকি যে টাকাটা আছে সেটা দিয়ে তো তার বিজনেসটা চালাইতে হবে। তো এইখানেই যদি সে ইনভেস্ট করে ফেলে তাহলে তো হলো না। তো এখন এই যে ইনভেন্টরি ইনভেস্টমেন্টটাকে সাধারণত রাইট পারচেসিং বা যেটা টেকনিক্যাল পারচেসিং বা যেটাকে আমরা ইকোনমিক পারচেসিং বলবো, সেটা আসলে মিনিমাইজ করবে। যে তোমার তো এত তেল কিনার এখন প্রয়োজন নাই। ঠিক আছে? যে তোমার এখন এতটুকু তেল কিনা প্রয়োজন, এতটুকু তাহলে তুমি বিজনেসটা রান করবা। সো minimize the investment in the material and consistent with safety and economic advantage, একই সাথে সেফটি এবং ইকোনমিক অ্যাডভান্টেজও দিচ্ছে। টু অ্যাভয়েড ডুপ্লিকেশন ওয়েস্ট এন্ড অবসোলেন্স উইথ দ্য রেসপেক্ট ম্যাটেরিয়াল, একমাত্র পার্সেস ডিপার্টমেন্টই পারে, বা পার্সেস ডিপার্টমেন্টই কিন্তু পারে অ্যাভয়েড করতে ডুপ্লিকেশন গুলি। মনে করো আহ, একবার মনে করো তোমার ব্রশ সুতা কেনা হয়েছে, তুমি আবার ব্রশ সুতা কিনলা, তোমার কাছে ইনফরমেশন নাই, তাহলে কি সেটা তোমার ফুল কিন্তু ওয়েস্টেজ। ঠিক আছে? টু অ্যাভয়েড দ্য ডুপ্লিকেশন ওয়েস্ট এন্ড অবসোলেন্স উইথ দ্য রেসপেক্ট টু দ্য ম্যাটেরিয়াল, এবং ম্যাটেরিয়ালের যে অপচয় সেটা কিন্তু আমরা এই পার্সিং এর প্রপার পার্সিং এর মাধ্যমে রোধ করতে পারি। টু মেইনটেইন দ্য স্ট্যান্ডার্ড অফ কোয়ান্টিটি ম্যাটেরিয়ালস বেসড অন দ্য সুইটেবিলিটি ফর ইউজ, মেইনটেইন দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়ান্টিটি ইন ম্যাটেরিয়াল বেসড অন সুইটেবিলিটি ফর ইউজ, কতটুকু লাগবে সেইটুকু কিন্তু আমরা ঠিকঠাক মতো করে কিনতে পারি এই পার্সেস এর মাধ্যমে বা প্রপার পার্সিং এর মাধ্যমে। টু প্রকিউর ম্যাটেরিয়াল দ্য লোয়েস্ট কস্ট কনসিস্টেড উইথ দ্য কোয়ান্টিটি এন্ড সার্ভিস রিকোয়ার্ড। টু প্রকিউর ম্যাটেরিয়াল, মনে করো তুমি একটা প্রোডাক্ট, ওই যে বেগুনি সে তৈরি করতেছে, তাহলে তাকে
অবশ্যই লোয়েস্ট কস্টে তৈরি করতে হবে। বলা হচ্ছে ম্যাটেরিয়াল লোয়েস্ট কনসিস্টেন্ট উইথ দ্য কোয়ালিটি অ্যান্ড সার্ভিস রিকোয়ার্ড, এবং একই সাথে তোমাকে ইয়েও দিতে হবে। তো বলে না, বাজারে গিয়ে যখন তুমি নতুন বাজারে যাও, বাজারে গিয়ে কিন্তু আমরা হুটহাট মনে করো কিনে নিয়ে চলে আসি, তখন বাসায় এসে মা বা বাবা বলে যে একটু দাম দর করেও তো কিনতে পারতি। তো এই যে যেটা আমাদের প্রপার পারচেসিং কিন্তু এই যে প্রকিউরমেন্টটাকে লোয়ার করতেছে, যে অ্যাকচুয়ালি অ্যাবসোলিউট জিনিসটাকে বের করে টু মেনটেন দ্য কোম্পানিজ কম্পিটিটিভ পজিশন ইন ইন্ডাস্ট্রি, কনজার্ভ ইট প্রফিট এন্ড পজিশন। তো তোমার মতো কোম্পানি তো আরো অনেকেই আছে, তাই না? তোমার মতো বিক্রেতা আরো অনেকেই আছে, সো তাদের সাথে কম্পিটিটিভ করতে হবে। তো অবশ্যই তার মানে কিন্তু তুমি খারাপ জিনিস দিতে পারবে না, তখন তো মানুষের পেট খারাপ হবে, তাহলে তো হবে না। একই সাথে তোমার কোয়ালিটি কোয়ান্টিটি সবই কিন্তু মেনটেন করতে হবে। সো to maintain the company's competitive position in industry to conserve its profit and position, এই জন্য কিন্তু আমাদের পার্সেস ডিপার্টমেন্ট হেল্প করে থাকে, বা এটাই পার্সেস ডিপার্টমেন্টের উদ্দেশ্য। এছাড়াও সর্বশেষ টু ডেভেলপ ইন্টারনাল রিলেশনশিপ দ্যাট লিড টু আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড হারমোনি অ্যামং দ্য ভেরিয়াস অর্গানাইজেশন ইউনিট রাইট ইন দ্য কোম্পানি। বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যখন তোমার এই ধরনের কেনা বেচা হবে বা একটা রিলেশনশিপ হবে, সো অল দ্য থিংস আর সাপোর্ট করছে কোথায় আমাদের, আমাদের যে পার্চেসিংটাকে সাপোর্ট করতেছে তো কন্টিনিউটি অফ আওয়ার প্রোডাকশন। ওকে, ফাংশন অফ পার্চেসিং ডিপার্টমেন্ট। তো ফাংশন কি কি হতে পারে, আমরা অবজেক্টিভস পড়েছি, সেখানে অবজেক্টিভস অনেকটা কভার করেছে। ফাংশন অফ পার্চেস ডিপার্টমেন্ট যদি আমরা বলি, প্রথমত প্রকিউরমেন্ট। তো প্রকিউরমেন্ট অনেক বড় একটা হিসাব নিকাশ, বলা হচ্ছে চেকিং ডিপার্টমেন্ট পার্সেস রিকুইজিশন, প্রথমে কোন ডিপার্টমেন্টে কতটুকু লাগবে সেটা স্ক্রুটিনি দা পার্সেস রিকুইজিশন, কেউ দিয়েছে কিনা। তারপর হচ্ছে সিকিউর কোটেশন, কোটেশন সিকিউর করতে হবে। তারপরে যদি আমরা বলি যে প্রিপেয়ার কম্পারেটিভ স্টেটমেন্ট এন্ড অ্যানালাইজিং কোটেশন, অনেক কোম্পানি কোটেশন দেয়, আমরা মনে করো সিম্পল একটা ল্যাবে ডাইং মেশিন কিনি বা যেটাই বলি না অর্ডার, তো এক এক বায়ার কিন্তু আমাদের এক এক প্রাইস দেয় আমাদের কাছে, তো যে সবচেয়ে কমে করে দিতে পারে সেই বায়ারটা তার কাছ থেকেই নিবে। চুজিং অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লায়ার, সেখানে কোটেশনের পর আমরা অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লায়ার সিলেক্ট করব। শিডিউলিং পার্সেস ডেলিভারিজ, তার ডেলিভারি কবে দিবে। ইন্টারভিউইং সেলসম্যানকে ডাকি আমরা, নেগোশিয়েট কন্ট্রাক্টস, যে কত দামে দিতে পারবে। অ্যাওয়ার্ডিং পার্সেস অর্ডার দাখিল করি। চেকিং লিগাল কন্ডিশন এন্ড কন্ট্রাক্ট, লিগাল যে সমস্ত ডকুমেন্টস আছে। ফ্লো আপ ডেলিভারি, চেকিং দ্য রিসিভড ম্যাটেরিয়াল এন্ড ভেরিফাইং ইনভয়েস এন্ড করসপন্ডিং উইথ দ্য ভেন্ডর্স। সো অল দিস টার্মস আর প্রকিউরমেন্ট। ওকে, তাহলে পুরো অর্ডার, প্রথমে আমার ফ্যাক্টরিতে কোনো কিছু লাগবে কিনা সেটা থেকে শুরু করে অর্ডার প্লেস করা, বায়ার আসা, সাপ্লায়ারের সাথে কথা বলা, সাপ্লায়ার সিলেক্ট করা, মাল বুঝে নেওয়া ঠিকঠাক আছে কিনা, তারপর সেটাকে একবারে টাকা পয়সা পেমেন্ট করা পর্যন্ত সবটাই কিন্তু এই ডিপার্টমেন্টের অন্তর্ভুক্ত। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, তো শুধু কিনে নিয়ে আসলেই তো হবে না। Maintaining minimum stock, maintaining inventory balance, improving inventory turnover, transferring material, consolidating requirement, avoiding excess stock and obsolescence, and standardizing frequency and container. তো দেখো, তোমার মনে করো ছোট ছোট অনেকগুলো কন্টেইনার আছে, তাহলে তো সেটা জায়গা বেশি লাগবে, আর বড় যদি একটা কন্টেইনার হয় তাহলে সেটার কি ওই স্পেস যেটা সেটাও কিন্তু আমার বাঁচতেছে। এক্সেস স্টকের কিন্তু কোনো দরকার নাই। অবসোলেসেন্স, যে সমস্ত ইনভিজিবল বা ভিজিবল ম্যাটার বা ওয়েস্টেজ গুলো রয়েছে, ঠিক আছে। সো ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট, ম্যাটেরিয়াল হ্যান্ডলিং যেটাকে বলছি। তারপরে যদি বলি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, যে ম্যাটেরিয়াল স্টাডিজ, আমরা যেগুলো কিনলাম সেটার কি কস্ট অ্যানালাইসিস, ইনভেস্টিগেশন, সাপ্লাই সোর্স, তারা কোথা থেকে নিয়ে আসছে, ডেভেলপমেন্ট সাপ্লাই সোর্স, ইন্সপেক্টিং সাপ্লায়ার প্লান্ট এন্ড ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ম্যাটেরিয়াল এন্ড সোর্স। তো কেউ তোমাকে দিলে অবশ্যই তুমি সেটা নিয়ে অ্যানালাইসিস করবা, যে তুমি যে তুলাটা কিনেছো সেটা ঠিকঠাক আছে কিনা, সেটার লেন্থ ঠিক আছে কিনা, আমাকে কারা দিয়েছে এবং ভবিষ্যতে আমি কার কাছ থেকে নিতে পারি, তারা কার কাছ থেকে সাপ্লাই করে, আমি সরাসরি তাদের কাছ থেকে আনতে পারি কিনা। দিস অল থিংস ইনক্লুডিং উইথ দিস রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। এছাড়াও আরো কিছু থাকে, যেমন মেকিং কস্ট এস্টিমেশন, ডিসপোজিং স্কার্প এন্ড অবসলিউট সারপ্লাস ম্যাটেরিয়াল, যে সমস্ত আমাদের যে আবর্জনা ময়লা বা কাজে লাগে না এরকম যে ম্যাটার গুলো রয়েছে সেগুলোকে রিমুভ করা। মেনটেনিং পার্সেস রেকর্ড, অবশ্যই পার্সেস রেকর্ড আমাদেরকে রাখতে হবে। মেনটেনিং প্রাইস রেকর্ড, মেনটেনিং স্পেসিফিকেশন ফাইল। তো প্রাইস রেকর্ড যদি তুমি না রাখো তাহলে তো
কিভাবে তুমি বলতে পারবে যে তোমার নেক্সট প্রোডাক্টের ভ্যালু কত হবে? যাই হোক, সো দিস আর দ্য ফাংশনস অফ পারচেসিং ডিপার্টমেন্ট, যারা এইভাবে কাজগুলো করে থাকে। ওকে, তো কাজগুলোকে আরেকটু আমরা সিম্পলিফাই করি। পারচেসিং প্রসিডিউর যদি বলি, সেটা প্রথমত রিকগনাইজ দ্য নিড। প্রথম ধাপ হচ্ছে আমাদের রিকগনাইজ দ্য নিড। আমাদের বাসার বাড়িতেও যে চাল শেষ হয়ে গেছে হলেই কিন্তু আমরা চাল কিনবো, চাল কিনতে হবে কি হবে না। সো রিকগনাইজ দ্য নিড। The initiation of procedure start with the recognition of the need by the needy section, যে হ্যাঁ লাগবে। ওকে, দেন দ্য সিলেকশন অফ দ্য সাপ্লায়ার। এরপর আমরা বাজারে যাব, চাল কিনবো। তো কার কাছ থেকে চাল কিনবো? বাজারে অনেক প্রকার মুদি দোকান আছে, তাদের সবার কাছে গিয়ে মোটামুটি দাম জিজ্ঞেস করব। তো তো এটার ক্ষেত্রে কোম্পানির ক্ষেত্রে কি হয় যে সাধারণত বায়ার বলে তাদের, বা বিভিন্ন প্রকার যারা টেন্ডার সাবমিট করে বা বিভিন্ন প্রকার কোম্পানি বিভিন্ন কোটেশন দেয়, প্রাইস দেয়। প্লেসিং দ্য অর্ডার, তো বলা হচ্ছে যে মনে করো একজনকে তোমার পছন্দ হয়েছে বা সিলেক্ট করেছো। ওয়ান্স দ্য সাপ্লায়ার সিলেক্টেড, দ্য নেক্সট স্টেপ প্লেস দ্য পারচেজ অর্ডার। অর্ডার ইজ লেটার সেন্ড টু দ্য সাপ্লায়ার আস্কিং টু দ্য সাপ্লাই টু দ্য সেট ম্যাটেরিয়াল। মনে করো একজনকে তোমার পছন্দ হয়েছে একটা সাপ্লায়ার, তাহলে সেই সাপ্লায়ারকে তখন তুমি কি করবা? অর্ডার শিট সাবমিট করবা, পারচেজ অর্ডার দিবা যে হ্যাঁ ভাই আমার এই জিনিস এতটুকু, এই কোয়ালিটির এতটুকু লাগবে। তো সেটারই একটা স্টেটমেন্ট বা ডকুমেন্ট থাকতে হবে। ফলো আপ of the order. So follow up the procedure tries to see that process order is confirmed by supplier and the delivery is promised. তারপরে কি করতে হবে যে আমার যে ফলো আপটা, সেটা ফলো আপটা নিতে হবে যে এটা কবে দিবেন। মার্চেন্টাইজাররা যেটা করে থাকে, রিসিভিং এন্ড ইন্সপেকশন দ্য ম্যাটেরিয়াল। ওকে, মনে করো সেই সাপ্লায়ার এবার সাপ্লাই করে দিয়ে গেল। দ্য রিসিভিং ডিপার্টমেন্ট রিসিভস দ্য ম্যাটেরিয়াল, ওয়্যারহাউস সাধারণত করে, সাপ্লাইড by the vendor and the quantify the verified and tailed with the purchase order. তারা ভেরিফাই করে আমাদের যে টেন্ডারে যে কথা ছিল বা পারচেস অর্ডারে যে কথা ছিল সে অনুযায়ী জিনিসপত্র বুঝিয়ে দিয়েছে কিনা। তাহলে অল থিংস আর ইনক্লুড বা অল স্টেপস আর পার্সিং প্রসিডিউর। তাহলে প্রথমে রিকগনিশন অফ দ্য নিড, কতটুকু লাগবে, কার কাছ থেকে নিব, সাপ্লায়ার, প্লেসিং দ্য অর্ডার, সাপ্লায়ার পছন্দ হলে অর্ডার প্লেস করব, ফলো আপ করব এবং রিসিভ করব এবং চেক করব। সো দিস আর দ্য পার্সিং প্রসিডিউর, যার মাধ্যমে আমরা পারচেস করতে পারি। এরপরে আরো কিন্তু আছে। এই পর্যন্ত রিসিভ হলো, টাকা পয়সা দিতে হবে। তো পেমেন্ট অফ দ্য ইনভয়েস, যে গুডস আর স্যাটিসফ্যাক্টরি, ওকে ঠিকঠাক আছে, তাহলে আমরা কি তখন টাকা পয়সা দিব। দেওয়ার পর মেইনটেইন দ্য রেকর্ডস, এই যে আমরা কিনলাম কত দামে কার কাছ থেকে, এই রেকর্ডস কিন্তু আমাদের রাখতে হবে। আপাতত সেটা বিজনেসের জন্য হলেও বা পরবর্তীতে যদি কোনো প্রকার সমস্যা হয় আমার প্রোডাক্টে, সেটা কিন্তু তার কাছে ক্লেম করে যে হ্যাঁ আমি তোমার কাছে কিনেছিলাম, সেটা কিন্তু আমরা করতে পারবো। বা ফেক যদি কোনো জিনিস দেয় সেটা ধরার জন্য হলেও কিন্তু রেকর্ড মেনটেন করতে হবে। মেনটেনেন্স অফ vendor relation, this is much more important, that the quantum and frequency of the transition with the same key supplier and provide platform to process department establish and maintain good relation with them. Good relation develop mutual trust and confidence. দেখো একজনের সাথে যখন তুমি এই ধরনের ব্যবসা করবা, তো অনেকদিন হলে তোমার সাথে একটা রিলেশনশিপ হয়ে যাবে, একটা ট্রাস্টের জায়গা সৃষ্টি হবে। তো এই ট্রাস্টের জায়গার ফলে তুমি অনেক সুবিধা পেতে পারো, যে যেমন তোমার কাছে এখন এই পরিমাণ পেমেন্ট নাই বা টাকা নেই, তারপরেও কিন্তু হবে যে ভাই ঠিক আছে ব্যবসা করে দিয়েন, হ্যাঁ বলে না। ওকে, নিট রিকগনিশন, আমরা যদি সেটাকে চার্ট আকারে দেখি যে কতটুকু লাগবে, দেন সিলেকশন অফ দ্য সাপ্লায়ার, সাপ্লায়ার সিলেক্ট করব, প্লেসিং অর্ডার, অর্ডার প্লেস করব, ফলো আপ করব, রিসিভিং এন্ড ইন্সপেকশন করব, পেমেন্ট এন্ড ইনভয়েস, মেইনটেনেন্স রেকর্ডস এন্ড relationship with the vendors. So these are parsing circle or parsing procedure বলতে পারি। Okay, hope you were clear. Now question is here that কিভাবে তুমি তোমার ভেন্ডরকে বা তোমার সাপ্লায়ারকে তুমি ইভালুয়েট করবে যে হ্যাঁ তোমার কাছে এ বি সি অনেকগুলো কোম্পানি সাবমিট করেছে। কেউ বলেছে 2 টাকা দামে দিবে, কেউ বলেছে 2 টাকা 15 পয়সাতে দিবে, কেউ বলেছে 2.5 টাকা লাগবে, কেউ বলেছে 1.5 টাকা লাগবে। তো তুমি নিশ্চয়ই 1.5 টাকার দিকে যাবা স্বভাবতই, কিন্তু ঘটনা হচ্ছে
টাকায় যদি আমি যাই, সে কি কোয়ালিটির প্রোডাক্ট আমাকে দিবে, এটা কিন্তু প্রশ্ন। ঠিক আছে, সো ভেন্ডরকে ইভালুয়েট করার জন্য আমাদের কিছু প্রসিডিউর আছে। সেই প্রসিডিউর গুলো যদি আমরা বলি, প্রথমত দা ক্যাটাগরিক্যাল প্ল্যান, তারপরে দা ওয়েট পয়েন্ট মেথড রয়েছে। তো ক্যাটাগরিক্যাল প্ল্যানটা কি সেটা একটু আমরা জানি আগে। বলা হচ্ছে, under this method the numbers buying stuff related with the supplier like receiving section, quality control department, manufacturing department, etc. required to access the performance of each supplier. তো ক্যাটাগরিক্যাল প্ল্যানটা কি, মনে করো যে তুমি তোমার যে সেকশন গুলি রয়েছে তাদের জিনিসটা কিনে প্রত্যেকটা সেকশনে তুমি একটা শীট ঝুলিয়ে দিয়েছো। তো ইচ ডিপার্টমেন্ট কি করছে, মনে করো প্রথমে স্টোরে আসবে, স্টোর ওনারা সুতা দেখে সুতার কোয়ালিটির উপর একটা কমেন্টস করবে, নিটিং ওনারা একটা কমেন্টস করবে। এভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু তুমি তোমার ফ্যাক্টরিতে কমেন্টস নিতে পারো একটা সাপ্লায়ার সম্পর্কে। তাহলে কিন্তু ক্যাটাগরিক্যাল, অর্থাৎ ভালো হলো যে হ্যাঁ, একটা ক্যাটাগরি একখানে ধরা না পড়লেও কিন্তু অন্যখানে ধরা পড়বে যে না, আমরা স্টোর মনে করো দেখলো যে হ্যাঁ ভালোই তো ছিল, কিন্তু পরে যখন নিটিং করতে গেল তখন কিন্তু ছিঁড়ে যাচ্ছে সুতো, তার মানে কিন্তু তখন সেখানে ভালো ছিল না। ঠিক আছে, the rating sheets are provided with the record of the supplier, their product, and the list of the factors and evaluation processes, and the members of buying staffs are required to assign the plus or minus notation against of each factor. Okay, then the consolidation of individual rating is done on basis of net plus value, and according to the supplier assign the category as preferred, neutral, or unsatisfactory. Such rating are used for future guidance. তো কি হবে, তোমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে যখন তুমি পেয়ে গেলা, মনে করো স্টোর থেকে, নিটিং থেকে, ডাইং থেকে, ফিনিশিং থেকে, যে ডাইং ওয়ালা বলতেছে এই ধরনের ইয়ান নিয়ে ডাইং করলে সেখানে কোনটা বেশি হয় বা কালার ফাইবার বেশি দেখা যাচ্ছে। তো যাই হোক, সব ডিপার্টমেন্ট থেকে তুমি যে ওভারঅল কমেন্টস গুলি নিলে, সেই কমেন্টস গুলি নিয়ে তুমি একটা ক্যাটাগরি করলে, যে এই বায়ার প্রিফার্ড, নিউট্রাল, অর আনস্যাটিসফ্যাক্টরি। কিরে ভাই? ওকে, তাহলে এটা গেল আমাদের ক্যাটাগরিক্যাল প্ল্যান। নেক্সট যদি আমরা বলি দা ওয়েট পয়েন্ট মেথড। ওয়েট পয়েন্ট মেথড দিয়ে আমরা বোঝাচ্ছি যে কোনো একটা পয়েন্টকে সাধারণত নির্দেশ করছে। বলা হচ্ছে, the weight point method provides the quantitative data for each factor of evaluation. The weights are assigned to each factor evaluation according to the need of organization. ওয়েট বলতে কিন্তু ওজন বোঝাচ্ছে না, এটা কোম্পানির অর্গানাইজেশনের নিডটাকে বোঝাচ্ছে। যেমন a company decided 3 factors to be considered: quality, price, and timely delivery. So this may be the weight, and it's assigned relative weight to each and these factors as under. তো এগুলোকে আমরা ওয়েট বলতে পারি। তো এগুলোকে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি, যেমন এখানে একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি, সেই চার্টে দেখো যে কোয়ালিটি, পয়েন্ট, প্রাইস, টাইমলি ডেলিভারি, ইচ ফ্যাক্টর, প্রত্যেকটা একটা ফ্যাক্টর। তো এই যে পয়েন্টস এর উপর মনে করো যে কোয়ালিটির উপর 50 পয়েন্ট, প্রাইসের উপর 30 পয়েন্ট, ডেলিভারির উপর 20 পয়েন্ট, টোটাল হচ্ছে 100 পয়েন্টস। তাহলে এই প্রত্যেক তিনটা আলাদা আলাদা ওয়েটের এগেনিস্টে তোমার যে কোম্পানি, সাপ্লাই কোম্পানি, সেই কোম্পানিটা কত মার্কস পাচ্ছে তার উপর বেস করে কিন্তু আমরা কি করি, তাকে পয়েন্টস দেই। তাহলে যে কোম্পানিটা কোয়ালিটি প্রোডাক্ট ভালো দিবে, প্রাইস কমে দিবে, টাইমলি ডেলিভারি দিবে, সেটাই সাধারণত বেশি মার্কস পাওয়ার কথা, তাই না? নেক্সট আরেকটা প্রসিডিউর আছে, সেটি হচ্ছে যে কোয়ালিটি রেটিং। কোয়ালিটি রেটিংটা কি, বলা হচ্ছে যে percentage of quantity accepted among the total quality rating। বিষয়টা বুঝো কিন্তু, কোয়ালিটি রেটিং, percentage of quantity accept among the total quantity is called quality rating। মানে অনেকগুলো আছে, তার ভিতরে কতগুলো কোয়ালিটি পূর্ণ জিনিস অ্যাকসেপ্ট হলো ভাই, সেটাকে কিন্তু আমরা কোয়ালিটি রেটিং বলছি। যেমন 100টার ভিতরে 90টা, 10টা খারাপ। ঠিক আছে, কোয়ালিটি রেটিং বলা হচ্ছে যে in other words the quality of the material is just on the basis of the degree of acceptance and rejections। এই 100টার ভিতরে কতগুলো রিজেক্ট হয়েছে, কতগুলো অ্যাকসেপ্ট হয়েছে। For the purpose of comparison the percentage degree of acceptance will be calculated in relation to the total lost received. Price rating is done on the basis of net price
and changed by the supplier. Timely delivery rating is, এটা যেমন কোয়ালিটির উপর হতে পারে, সেটা তেমনি প্রাইসের উপরে হতে পারে, যে কতবার সেই বায়ারটা প্রাইস চেঞ্জ করেছে। টাইমলি ডেলিভারির উপর হতে পারে, সে কতবার টাইমলি ডেলিভারির কথা দেওয়ার পরেও ডেলিভারি করতে পারেনি, শিডিউল ডেলিভারি করতে পারেনি। এটার উপরও কিন্তু আমরা আমাদের যে বায়ার রয়েছে সেটাকে রেটিং করতে পারবো। সর্বশেষ কস্ট রেশিও প্ল্যান বলা হচ্ছে, আন্ডার দিস মেথড vendor rating is done on the basis of various cost incurred for procuring the material from various supplier. আমরা সাধারণত কস্টের উপর যদি বেস করে নেই, মনে করো আমি তেল কিনবো, অনেক তেল কিনবো, তাহলে বিভিন্ন প্রকার তীর রয়েছে বাজারে, তারপরে মেঘনা গ্রুপে রয়েছে, তারপর অন্যান্য গ্রুপে রয়েছে, তাহলে একই পরিমাণ তেল আমি সবার কাছে দাম জিজ্ঞেস করবো, অ্যানালাইসিস করবো। কস্ট রেশিও, the cost ratio are certain delivery etc. The cost ratio is certain of different rating variables such as quality, price, timely delivery is calculated in the percentage on the basis of total individual cost and total value of purchase, and the in such all cost ratio will be adjusted with the quoted price per unit. And the plus cost ratio is will increase the unit price, while the minus cost ratio will decrease unit prices. So the need adjustment unit price will be indicate the vendor rating. তাহলে আমরা চারটি ভাবে কি করতে পারছি, আমাদের যে কোয়ালিটি ভেন্ডর রয়েছে, আমাদের যে সাপ্লায়ার রয়েছে, সেই সাপ্লায়ারকে আমরা ক্যাটাগরাইজ করতে পারছি বা ইভালুয়েট করতে পারছি। প্রথমত ক্যাটাগরিফাই করতে পারি ইন্ডাস্ট্রির ভিতরে দিয়ে, ওয়াইট পয়েন্ট বিভিন্ন প্যারামিটারস এর উপর বেস করে, কোয়ালিটির উপর বেস করে, কস্ট রেশিও প্ল্যানের উপর বেস করে আমরা সাধারণত সেই বায়ারটাকে রেটিং করতে পারি। চলো কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নেওয়া যাক। প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখে নিতে গেলে প্রথমে সবাই একটু মনোযোগ দেই। আমরা দেখো, দ্য ফ্লোয়িং ইনফরমেশন ইজ অ্যাভেলেবল অন 3 ভেন্ডরস, তিনটা ভেন্ডরের ইনফরমেশন এখানে আছে, A, B and C. Using this data, determine the best source supply under weight point method and sustainable your solution. তো এখানে আমাদের তিনটা ভেন্ডরের ইনফরমেশন দিয়ে দিয়েছে এবং সেখান থেকে আমাদের ওয়াইট পয়েন্ট মেথডে সলিউশনটা বের করতে বলেছে। বলা হয়েছে যে কোনটা আসলে ভালো ভেন্ডর। এখানে বলা হয়েছে 40 ধরতে হবে কোয়ালিটির জন্য এবং 30 ধরতে হবে সার্ভিসের জন্য। এই দুটো প্যারামিটার ধরে আমরা আমার বায়ারটাকে অ্যানালাইসিস করব যে কোনটা ভালো। তাহলে এখানে দেখো এ বি সি, এ ডেলিভারি করে 56 লট, তার ভিতরে 3টা রিজেক্ট হয় আর 2টা শিডিউল অনুসারে আসে না। ভেন্ডর বি সাপ্লাই করে 38টা লট, 2টা রিজেক্ট হয়, 3টা লেট হয়। সি ফিনিশড হয় 42টা লট, 4টা ডিফেক্টিভ, 5টা ডিলে। এই অবস্থায় তুমি কিভাবে তোমার যে কোম্পানিটা রয়েছে সেটাকে এভালুয়েট করবা, অ্যানালাইসিস করবা? সো আমরা যখন কোয়ালিটি পারফরমেন্সের উপর বেস করব, দেখো যে 40 ফর কোয়ালিটি, তাহলে 40 দিতে হবে কোয়ালিটিতে, মানে 40 এর ভিতরে সে কত পাচ্ছে। ওকে, তাহলে কোয়ালিটি উপর বেস করলে হলে দেখো সূত্রটা, কোয়ালিটি অ্যাকসেপ্টেড বাই টোটাল কোয়ান্টিটি সাপ্লাই, কতগুলো সাপ্লাই করেছে এবং তার ভিতরে কতগুলো অ্যাকসেপ্ট করেছে, তার উপর বেস করে কিন্তু এই পয়েন্টটা আমাদেরকে দিতে হচ্ছে। সো ধরে নেই এক্স অ্যাডহারেন্স টু দ্য টাইম শিডিউল ওয়েট, যখন আরেকটা কি ছিল আমাদের সার্ভিসের উপরে, তাহলে সার্ভিসটা কি, যে কত দ্রুত দিচ্ছে, শিডিউল অনুসারে দিচ্ছে কিনা। তো সেটা 30% যদি আমরা কাউন্ট করি, তাহলে নাম্বার অফ ডেলিভারি মেড অন দ্য শিডিউল ডেট, টোটাল নাম্বার অফ শিডিউল ডেলিভারি ইন্টু 30। ঠিক আছে, একইভাবে অ্যাডহেরেন্স টু দ্য কোয়ান্টিটি অফ দ্য শিডিউল 30%, এটা কোয়ালিটি তো হতে, মানে শিডিউলটা হতে পারে টাইম শিডিউলের উপরে, কোয়ান্টিটিও হতে পারে। যে দেখো দেরি করে কতগুলো সাপ্লাই করেছে এবং দেরি করে কতগুলো সাপ্লাই করেছে, আরেকটি হচ্ছে কতগুলো সাপ্লাই করেছে এবং তার ভিতরে কতগুলো কারেক্ট সাপ্লাই করেছে। দেরি করে সাপ্লাই করা এক জিনিস, কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট জিনিস সাপ্লাই করা কিন্তু আরেক জিনিস। সো এখানে আমরা টোটাল ভেন্ডর রেটিং এখানে বলতেছি যে এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা আগের এক্স কোনটা, এক্স হচ্ছে যে আমাদের এটাকে উপর বেস করে, কোয়ালিটির উপর বেস করে আমরা এখানে দেখতে পাচ্ছি, আর ওয়াই হচ্ছে যে সেটা আমাদের কোয়ান্টিটি অথবা কতগুলো কোয়ালিটির উপর একটা, কোয়ান্টিটির উপর একটা। ওকে, এখানে যদি আমরা দেখি, এখন আমরা যদি আবার সামনের স্লাইডে চলে যাই, দেখো এখানে সুন্দর করে দেওয়া আছে ভেন্ডর এ এর জন্য 53টা লট সে ডেলিভারি করেছে, তার 56টা লটের ভিতরে সে কি করেছে,
3টা রিজেক্ট হয়েছে, তাহলে ডেলিভারি করেছে কয়টা? 53টা। ইনটু 4, 40 কোথায়? 40 আমাদের কোয়ালিটির উপর। ওকে, প্লাস তারপরে কত? এখানে এখন আসে রিজেক্টের ঘটনা, যে 2 were not according to the schedule, টাইমলি আসতে পারেনি। সার্ভিসের উপর যদি কথা বলি, তাহলে 56 থেকে 2 বিয়োগ করলে 54 ইন্টু 30। একইভাবে ভেন্ডর বি, ভেন্ডর সি। ভেন্ডর বি এর ক্ষেত্রে আমরা কি দেখছি? 36/38 মানে কি? তার হচ্ছে 38টা লট সাপ্লাই করছে, কিন্তু 2টা রিজেক্টেড হয়েছে। তাহলে আমরা প্রথমটা যদি কোয়ান্টিটি পারফরমেন্সের উপর বেস করে করি, তাহলে 38টায় 36টা হয়েছে 40 ইন্টু, তারপরে হচ্ছে কি তার, সরি, তারপরে হচ্ছে যে 3টা লেট ছিল, তাহলে 38 থেকে 3টা লেট করলে কি 35 হবে, তাহলে 38/35 ইন্টু 30। একইভাবে ভেন্ডর সি এর ক্ষেত্রে কি বলছে? যে 42টা লট ছিল, 4টা লট ডিফেক্টিভ, 5টা ডিলে হয়েছে। ডিফেক্টিভ গুলো বাদ যাবে, তাহলে 42/38 ইন্টু 40। 40 আমাদের এখানে বলে দিয়েছে। নাও আর হচ্ছে কি 5টা ডিলে করছে, মানে সার্ভিসে ঝামেলা, তাহলে 5টা 42 থেকে বাদ দিলে 37 ইন্টু 30। তাহলে এই যে এভাবে ধরে কিন্তু আমরা ক্যাটাগরাইজ করতে পারি। তাহলে এখানে আমার সবচেয়ে পয়েন্টস বেশি কার? ভেন্ডর এর 66.78 আসছে। তো এগুলো চেঞ্জও হতে পারে, এটা 40-এর জায়গায় 50 হতে পারে, 30-এর জায়গায় 40 হতে পারে, নো ম্যাটার। এই যে উপায়টা গেল, প্রথমত দুটো জিনিস, কতগুলো শিডিউল টাইমে ডেলিভারি করছে এবং কতগুলো কারেক্ট ডেলিভারি করছে। এখানে দুটো জিনিস তাহলে আমরা পেলাম। এখানে 40 দিয়ে দিবা একটাতে, এখানে 30, একটা ভুল হয়েছে, তাহলে এক্স প্লাস ওয়াই যেহেতু, একটা 40 হবে, একটা 30 হবে। ওকে, এরপরে আবার একটা এক্সাম্পল আছে, দ্য ফ্লোয়িং ইনফরমেশন অ্যাভেলেবল ফর রেকর্ড কোম্পানিজ ইনকামিং ম্যাটেরিয়াল ডিপার্টমেন্ট। দেখো 3টা ভেন্ডর এবিসি, নাম্বার অফ লব সাবমিটেড 15-10-1, নাম্বার অফ অ্যাকসেপ্টেড 12-9-1, and proportion defectives 0.08, 0.2, কোনো ডিফেক্ট নাই, ইউনিট প্রাইস এবং ফাংশন ডেলিভারি কমিটমেন্ট। এ ধরনের চার্টও দেওয়া থাকতে পারে, সেখান থেকেও কিন্তু আমাদের বের করতে হতে পারে। বলা হচ্ছে দ্য ফ্যাক্টর ফর কোয়ালিটি, মানে ওয়েট গুলো কোথায় কোথায় হবে দেখো, কোয়ালিটি, ডেলিভারি এন্ড প্রাইস। কোয়ালিটি, ডেলিভারি এন্ড প্রাইস আর 40, 35 এবং 25 ধরে করতে হবে। তাহলে 40-35-এ কত হয়? 75 আর 25, 100 পার ডিসিশন অফ দ্য কোম্পানি। তো এখন এটার আমাদের পারফরমেন্স অ্যানালাইসিস করতে হবে। তাহলে প্রথম পারফরমেন্স কিসের জন্য হবে? ওয়েট ফর কোয়ালিটি, ওয়েট ফর ডেলিভারি, ওয়েট ফর টাইম, তিনটা প্যারামিটার আমাদের। কোয়ালিটির জন্য কি? কতগুলো ডেলিভারি করছে, কতগুলো অ্যাকসেপ্টেড হয়েছে, এটা কোয়ালিটি। ওয়েট ফর ডেলিভারি, কতগুলো ডেলিভারি হয়েছে, কতগুলো শিডিউল টাইমে হয়েছে, আর কতগুলো লেট হয়েছে। ওকে, আর ওয়েট ফর প্রাইস, প্রাইস অফ লট, লোয়েস্ট প্রাইস, কে সবচেয়ে লোয়েস্ট প্রাইস দিচ্ছে সেটার উপর। তাহলে আমরা এখন 3টা ভেন্ডরের রেটিং করব। তাহলে প্রথমত কোয়ালিটি পারফরমেন্স কোনটা? তাহলে কোয়াল হচ্ছে যে কতগুলো ডেলিভারি করেছে এবং কতগুলো অ্যাকসেপ্ট হয়েছে। 15টা ডেলিভারি করেছে, অ্যাকসেপ্ট হয়েছে কয়টা? 12টা। কত কোয়ালিটি ওয়েট পয়েন্ট? 40 ইন্টু, তারপরে কত আছে? নাম্বার অফ অ্যাকসেপ্টেড লটস বাই নাম্বার অফ সাবমিটেড লট উইথিন টাইম। তাহলে কি হয়েছে? এখানে প্রপোর্শন ডিফেক্টিভস আমাদের দেওয়া আছে 0.08। এখানে কত? ডেলিভারি পারফরমেন্স রেটিং, তাহলে নাম্বার অফ অ্যাকসেপ্টেড লট বাই নাম্বার অফ সাবমিটেড লট উইথিন টাইম। এখানে আমাকে বের করতে হবে কত করে বের করছে, এরা তো বের করে দিয়েছে 0.94 ইন্টু 3, 5 দিয়ে গুণ দিয়েছে। এখানে আমাদের কত? 94, এই যে দেখো ফাংশন ডেলিভারি কমিটমেন্ট, আমরা 94 ইন্টু আমাদের ইয়ের কত? 35, আমাদের ওয়েট কত? 35 কিন্তু মনে রাখো। এরপরে আমাদের আরেকটা পোর্শন বাকি আছে, প্রাইস বাই প্রাইস পার লট। তাহলে আমরা আবার একটু দেবো এখানে, তাহলে প্রাইস কত দেওয়া আছে? 15 রুপি, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন, সর্বনিম্ন কত? প্রাইস লট বাই 15/15 ইন্টু 25, আমাদের সর্বনিম্ন কত? 15। আমরা যখন কোম্পানি অ্যানালাইসিস করব তখন কিন্তু অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে কারা সবচেয়ে কমে দিচ্ছে তারটা নিয়ে। তাহলে 15 আমরা ছকে দেখি, ছকে দেখি এখানে সবচেয়ে লোয়েস্ট প্রাইস কার? 15, তাই না? তাহলে আমাদের সেটা বেনিফিশিয়ারি, এবং হাইয়েস্ট কত? 21। তাহলে সেটা দিয়ে আমাদের করতে হবে 15/15, 15/19, 15/21, তিনটার ক্ষেত্রে তিনটা সেম ভাবে, একইভাবে। তাহলে আমাদের বিষয়টা কিরকম? কোয়ালিটি একটা জিনিস হতে পারে,
কতগুলো সাপ্লাই হয়েছে, কতগুলো ডিফেক্টিভ বের হয়েছে, এটা একটা প্যারামিটার। কতগুলো সাপ্লাই হয়েছে এবং কতগুলো শিডিউল টাইমে সাপ্লাই হয়েছে বা ডেলিভারি ডিলে হয়েছে, সেটা একটা প্যারামিটার, এবং কতগুলো প্রাইস হয়েছে সেটা একটা প্যারামিটার। এই তিনটা প্যারামিটারের উপর বেস করে কিন্তু আমরা এই ম্যাথটা করেছি। ওকে, সর্বশেষে আমাদের তেমন কিছু নেই, সেটা হচ্ছে যে ইজি ওয়েজ টু ইমপ্রুভ দ্য পার্সিং। আমরা এই পার্সিংটাকে কিভাবে ইমপ্রুভ করতে পারি। প্রথমত সেন্ট্রালাইজ পার্সিং। তো আমরা যদি ছোট ছোট করে আলাদা আলাদা করে না কিনি, একসাথে কিনি, তাহলে সেটা বেটার, আমাদের জন্য হেল্পফুল। প্ল্যান ফর পার্সেস। তো এই পার্সেসের প্ল্যানটা আগে থেকেই করে রাখতে হয়। মনে করো যে মৌসুমে ধানের মৌসুম, তখন তো ধানই তুমি সস্তায় পাবা, তুমি যদি একজন ব্যবসায়ী হও। তখন যদি তুমি অন্য কিছু কেনার চেষ্টা করো, আলু কেনার চেষ্টা করো, তাহলে তো হবে না, তখন তোমাকে ধানই কিনতে হবে। সো প্ল্যান ফর পার্সেসটা অবশ্যই থাকতে হবে। ফোকাস অন কোয়ালিটি, কারণ কোয়ালিটি পারে কোয়ালিটি প্রোডাক্ট দিতে। পার্সেস লোকালি, লোকালি পার্সেস যদি কোয়ালিটি প্রোডাক্ট পাওয়া যায়, সেটা কিন্তু আমার ফ্যাক্টরি বা আমার ব্যবসার ক্ষেত্রে বেনিফিশিয়ারি হবে। কারণ লোকালি যে ট্রান্সপোর্ট কস্ট বা ইত্যাদি, যেমন রংপুরের যে সবজি, সেই সবজি ঢাকায় এসে কিন্তু প্রায় 1.5 গুণ বা ডাবল হয়ে যায়। ঠিক আছে, পার্সেস লোকালি। বুইল্ড লং টাইম সাপ্লায়ার রিলেশনশিপ। এখন এই সবজিওয়ালার সাথে যদি তুমি একটা লং টাইম রিলেশনশিপ বিল্ড করতে পারো, তাহলে কি হলো, তোমার আর রংপুর যেতে হলো না। তার প্রতি যে তোমার বিশ্বাস, সে ওখানে সবজি লোড দিয়ে দিলে, তুমি এখানে ঢাকায় নামিয়ে নিলা। ঠিক আছে, লং টাইম রিলেশনশিপ, তোমার পার্সেসিংটা আরো সহজ হয়ে গেল। এক্সপ্লোর আউটসোর্সিং সাম পার্সিং, যে আউটসোর্সিং করতে হবে, অন্যখানে কিরকম কি অবস্থা সেটা অবশ্যই দেখতে হবে। আন্ডারস্ট্যান্ড ইউর ইনভেন্টরি ক্যারিং কস্ট, যে তুমি যদি রংপুরে গিয়ে কেনো তাহলে কিরকম ক্যারিং কস্ট সহ কত পড়ছে, তুমি যদি ঢাকায় কেনো তাহলে কত পড়ছে। সো দিস আর অলসো ইম্পর্টেন্ট।